যত খেলা সৌজন্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রতিদিনই বাড়ছে মশার উৎপাত। দুর্মুখেরা বলেন, এখন মশাদের তুষ্টি সাধনেই আমরা জন্ম নিই, বাড়ি এবং বাঁচি। মশাদের এই রাজত্বে আমরা নিতান্তই সংখ্যালঘু এবং অসহায়। সরকারের মশক নিধন কর্মসূচির আওতায় কোটি টাকা খরচের কথা শোনা যায়, কিন্তু ঘোর ভক্তের পক্ষেও তাতে আস্থা রাখা মুশকিল। ঢাকা সহ সব বিভাগীয় শহরে মশা নিধন কার্যক্রমে বরাদ্দ থাকলেও কেন যেন এর সুফল পাই না আমরা। এই ব্যর্থতার দুটি কারণ হতে পারে, একটি দুর্নীতি, অপরটি অযোগ্যতা। অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে কোনো বরাদ্দই নেই মশা নিধন কার্যক্রমে। নগরবাসীর অভিযোগ, ডিসিসি ভাগের ফলে সমন্বয়হীনতার সুযোগে রাজধানীর মশক নিধন কার্যক্রম ভেঙে পড়েছে। ইউনিয়ন পর্যায়ে মানুষের অভিযোগ করারও জায়গা নেই। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। মশা নিয়ন্ত্রণে অগ্রাধিকার কি হওয়া উচিত? গ্রামাঞ্চলে মশা নিধনে স্থানীয় সরকার প্রশাসনের কার্যক্রম কি? মশার উপদ্রবের জন্য রাজধানীতে মেয়রের অনুপস্থিতি কতটা দায়ী? শহরাঞ্চলে মশা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ন কতটা দায়ী? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখি স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারেও লিখতে পারবেন aজke.bangladesh@independent24.tv এই ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আছেন আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। স্বাগত আপনাদের। আলোচনার আগে রাজধানীর মশক নিধন কর্মসূচি নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। রাজধানীতে এমন জলাশয় রয়েছে 5 শতাধিক, আর দীর্ঘদিন পরিষ্কার না করা এগুলোই মশা প্রজননের সবচেয়ে বড় জায়গা। এইসব জলাশয়ে জন্ম নেওয়া মশার হাত থেকে রক্ষা পেতে অনেক জায়গায় দিনের বেলায়ও ঘুমাতে হয় মশারি টানিয়ে। 4টার পরের থেকে আমরা মশার জ্বালা বুঝতে পারি না, প্রচুর মশা লাগে। মশার জন্য তো বসতেই পারে না, বাচ্চারাও বসতে পারে না, কেউ বসতে পারে না, টেবিলে বসতে পারে না মশার জন্য। সদ্য বিভক্ত ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য চলতি বছরে মশা মারার জন্য বরাদ্দ রয়েছে 17 কোটি টাকা, অথচ তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। আগে ওষুধ দিত, এখন প্রায় 2-2.5 বছর যাবত কোনো ওষুধ দিতে আসে না আমাদের এলাকায়। আমরা ওই দিনের বেলা কয়েল জ্বালায় ঘুমাই, মাঝে মাঝে মশারি ওঠে না, বেশি মশা হলে। আমাদের দাবি কাকে জানাবো যে মশা ওষুধ দিলে কে দেয় বা কে না দেয় এটা তো আমরা জানি না। শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব মতে মশক নিধন শাখার জনবল 386 জনের। ফগান মেশিন রয়েছে 115টি, হস্তচালিত মেশিন 188টি। আগামী 2 সপ্তাহের যে আমরা ক্লাস প্রোগ্রাম নিয়েছি, এই জন্য যারা এর সঙ্গে সরাসরিভাবে জড়িত তাদের ছুটি আমরা বাতিল করেছি এবং তারা মাঠে সকালে এবং বিকালে নিয়মিত কাজ করছে। তবে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মশক নিধন কর্মসূচি তত্ত্বাবধান করা যার কাজ, সেই ঊর্ধ্বতন কীট কর্মকর্তার পদই খালি রয়েছে 4 মাস ধরে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটু ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা আজকে আপাত দৃষ্টিতে একটি তুচ্ছ বিষয় আলোচনা করছি, মশা। বিষয়টি কি এতই তুচ্ছ আসলে? কারণ আমাদের দর্শকরা, আমাদেরকে যারা লিখেন বলেন, তারা অনেকেই বলছেন এবং আমরা নিজেরাও বুঝতে পারছি যে বাংলাদেশে বা ঢাকা শহরে আমরা যেখানে থাকছি সেখানে মশার পরিমাণ অসম্ভব বেশি বেড়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? আপনি মশা তুচ্ছ বলেছেন, সেই সম্পর্কে আমি তুচ্ছ যে না সেটা আমরা সকলে উপলব্ধি করি। আপনি যদি টেবিলে পড়াশোনা করতে যান, আপনি পড়াশোনা করতে পারেন না। আমি নামাজ পড়তে গেলে, আমি যে নামাজ পড়ার সময় খুব ডিফিকাল্টিস হয়েছে, সেখানে আপনি হাত পাও নাড়াচাড়া তো যায় না, কিন্তু মশা কামড় দিচ্ছে, আপনি নামাজ বিঘ্ন ঘটে, মনোযোগে বিঘ্ন ঘটে। এটা বাস্তব সত্য। বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাতে পারে না, পড়তে পারে না, ঘুমাতে বসে মশারি খাটাবেন, কিন্তু পড়ার সময় মশারি খাটানো, নামাজ পড়ার সময় মশারি খাটানো কবি দেখি নাই তো কোথায়। এবং রোগ বালাইয়ের ক্ষেত্রেও মশার একটি বড় অবদান আছে। না সেক্ষেত্রে হ্যাঁ, রোগ বালাই তো আছে। আর এর সঙ্গে সম্ভবত আমি আরেকটি, কোরআনের একটা আয়াত রয়েছে, আল্লাহ বলছেন যে তুমি এত শক্তিশালী, একটা মাছি যদি তোমার কাছ থেকে খাবার নিয়ে যায় সেটা ফিরে আনার ক্ষমতা তোমার নেই। এবং মাছি মশার উপদ্রব
থেকে বলবো যে কত মারাত্মক অবস্থা সৃষ্টি করে, রোগের সৃষ্টি থেকে আরম্ভ করে সুন্দর জীবনযাপন করা, শান্তিপূর্ণ জীবনযাপন করার পথে মারাত্মক বাধার সৃষ্টি করতে পারে। সুতরাং সেখানে এটাকে আমি তুচ্ছ ভাবার কোনো অবকাশ আছে বলে মনে করি না, এবং আমি এটাকে তুচ্ছ ভাবছি। ঐতিহাসিকভাবে আমরা এই একটি এরকম ছোট একটি কিটের কাছে কেন পরাজিতই থাকছি, কেন এরকম কেন হচ্ছে? এটা কি মানে আমাদের কোন জায়গার ব্যর্থতাটা বেশি? আমি মনে করি যে আসলে নাগরিক সচেতনতা এবং দায়িত্ব, এবং যারা এর দায়িত্বে রয়েছেন তারা তাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করতে সঠিকভাবে পালন করতে চাচ্ছেন না, বা কতটুকু দায়িত্ব তার জাতি দিয়েছেন বা নগরবাসী দিয়েছেন সেটা তারা উপলব্ধি করছেন না, এবং উপলব্ধি করে সেটা রিমুভ করার জন্য, মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য এবং সেই অসুবিধা দূর করার জন্য যা যা করার দরকার সে সম্পর্কে তাদের প্রথমত হয়তো জ্ঞান নেই, দ্বিতীয়ত হয়তো সঠিক চিন্তাধারা নেই। আরেকটা হতে পারে যে এই যে মশা নিধনের প্রক্রিয়া, মশা কেন জন্মে সেটাও তো দেখতে হবে। যে সমস্ত জায়গায় মশা জন্ম হয়, মশা থেকে কিন্তু ডেঙ্গুটা বাংলাদেশে বেশি দিনের রোগ না, কিন্তু এই ডেঙ্গুতে বেশ কিছু লোক মারাও গেছে এই দেশে। ঢাকা শহরে কয়েক বছর মধ্যে ডেঙ্গু মারাত্মক একবার প্রকোপ দেখা দিয়েছিল, মশার থেকে হচ্ছে। এখন মশা কোন কোন জায়গায় জন্ম হয়, মশার আপনি এই যে ড্রেনের পাশে যদি আপনি যান, আপনাদের এটা তো খুব সুন্দর জায়গা, আমরা এখন বসে আছি, তার পাশে যান না কতগুলো জায়গায় কি মারাত্মক ভয়াবহ মশা সেখানে রয়েছে, আপনি দাঁড়াতে পারবেন কিনা সেখানে। আপনি নিজে গেলেন যে নিচে গিয়েছিলেন, একটু মশার কামড় খেয়ে আসছেন, এখানে তো এয়ার কন্ডিশন রুম আছেন, আমরা বুঝতে পারছি না মশার উপদ্রব কতটুকু। আপনার এই এয়ার কন্ডিশন রুম থেকে বের হয়ে নিচের দিকে গেলেই বুঝতে পারবেন যে এটার উপদ্রব কত মারাত্মক আর কি, ভয়াবহ অবস্থা হতে পারে। মাহমুদুর রহমান মান্নার কাছে জানতে চাইবো যে মশা নিয়ন্ত্রণে আমাদের এই ব্যর্থতার এটা কি ধারাবাহিক ব্যর্থতা নাকি এই সময়কেই ব্যর্থতাটা, শুধু এই সময়ের ব্যর্থতা? সেটা বলি, তারা এটা কথা বলি যে প্রশ্ন করলেন যে মশা খুব তুচ্ছ একটা প্রাণী, কিন্তু আমার কাছে তো মশাকে মানে এখন ইয়ের মতো মনে হচ্ছে, মুসা ইব্রাহিমের মতো। কেন বলছি, কয়েকদিন আগে মানে এমনি আমরা কয়েকজন বসে আলোচনা করছিলাম, তো মশার কথা উঠছে, তো একজন বললো ভাই আমি খুবই অবাক হয়ে গেলাম, উনি একটা হাই রাইজ বিল্ডিং এ থাকেন 20 বা 21 তলাতে, বলে দেখি যে ওখানে পর্যন্ত মশা পৌঁছেছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু মশা ছিল 20 তলা বা 21 তলাতে মশা যাচ্ছে, এটা কিন্তু অকল্পনীয় বলা যায়। আমি আপনাকে প্রথমত ধন্যবাদ দিই, এরকম একটা সাবজেক্ট মানে চুজ করেছেন, আমরা কেউই বোধহয় এরকম করে তৈরি ছিলাম না, বা এখানে এসে যখন শুনলাম তখন আমি প্রথম একজনকে ফোন করলাম, তিনি থাকেন আপনার ইস্কার্টনের ওদিকে, জিজ্ঞেস করলাম, উনি থাকেন 8 তলায় বা 9 তলাতে, যে আপনাদের ওখানে কি মশা ঢোকে? দরজাই খুলতে পারি না, একদম ঝাঁকে ঝাঁকে মশা ঢুকে যায়। উনি বললেন সে কিরকম 8 তলাতে এত মশা আসে কেমনে? ওরা হয়তো রেস্ট নিয়ে ওঠে বা কি জানি না, কিন্তু মশা প্রচুর পরিমাণে আছে আর কি। এবং এত মশা হবে কেন? দেখেন আমি একটা কথা বলি, আমার ছোটবেলার কথা মনে আছে, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি, আমি বগুড়া, আমার বাড়ি বগুড়া থাকতাম, তখন ম্যালেরিয়া ইরাডিকেশন বলে একটা প্রোগ্রাম ছিল, প্রচুর ম্যালেরিয়া হতো আমাদের দেশে, এবং ম্যালেরিয়া তো একসময় মহামারী ছিল, লোকজন মারা যেত, অনেক কিছু হতো। সেই ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম পাকিস্তান আমলে নেওয়া হলো, এবং ক বছরে গেছে আমার ঠিক খেয়াল নেই, মেবি 3-4 বছরে বলা হয়েছে যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান এখন সম্পূর্ণ ম্যালেরিয়া ফ্রি হয়েছে। তো ম্যালেরিয়ারও তো একটা স্পেশাল মশা, যেরকম এডিস ডেঙ্গু ছড়ায়, সেরকম ম্যালেরিয়ার জন্য সম্ভবত অ্যানোফিলিস মশা সম্ভবত, আমি বলে অ্যানোফিলিস মশা সম্ভবত, এই অ্যানোফিলিস মশা সম্পূর্ণ রূপে এটা দূর করা গেছে। তো এখন এত মশা হয়ে গেল, কারণ এই মশার প্রকোপ কিন্তু ধরেন আজ থেকে যদি আপনি সেই 3 মাস আগের কথা বলেন বা 2 মাস আগের কথা বলেন, এত ছিল না, কিন্তু হঠাৎ করে ভয়াবহ হয়ে গেছে। আমি মনে করি ঢাকা মহানগরের কথা যদি বলেন, তাহলে ঢাকা মহানগরটা খুবই আনপ্ল্যান্ড, এটা অস্বীকার করবার জো নেই, যে এটার হাউজিং থেকে শুরু করে এটা ড্রেনেজ বা যাই বলেন না কেন, সমস্ত জিনিসটাই নষ্ট। আমাদের ঢাকাতে যতগুলো লেক ছিল, সমস্ত লেকই তো এখন বদ্ধ হয়ে গেছে, মানে ওগুলো একটা ডোবার মতো অবস্থা, ময়লা পানি, খোদ বুড়িগঙ্গাই শেষ হয়ে গেছে। তো আমাদের ধরেন গুলশান লেক যদি বলেন, বা ধরেন আপনার বাড়িধারা লেকের কথা বলেন, কিংবা তেজগাঁতে যে লেক আছে সেটার কথা বলেন, এগুলোর কিন্তু তেজগাঁ লেক তো এখন নাই। তো এই জায়গাগুলোতে এগুলো ব্রিডিং গ্রাউন্ড হতে পারে মশার, এবং এগুলোকে মারবার জন্য যে কার্যকরী ব্যাপার আমি জানি না, এটাও আর একটা রসিকতার মতো শোনাবে। আমি আমার ছোটবেলায় আর একটা জিনিস দেখেছিলাম, তখন কি করতো, আপনার একটা পাম্পের মতো থাকে, পাম্পার টাইপের, ওটা দিয়ে ওষুধ টেনে ওটা দিয়ে পিচকারির মতো ছিটায়। তো ওই যে ছিটাতো, হয়তো 3-4 দিন আসতো না যে কাজটা করে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। তো ওকে একদিন আমি জিজ্ঞেস করেছি, কি ব্যাপার কয়েকদিন যে আসো না, মশা তো এখন বেড়ে গেছে। তো বাড়বেই তো, বাড়বে কেন? সব মশা মরলে আমাদের চাকরি থাকবে নাকি?
তো এরকম হচ্ছে। এইখানেও মশার ওষুধ কেন নিয়মিত দেওয়া হয় না? বলে তাহলে যে এত কয়েল বেরিয়েছে, এত সব তেল বেরিয়েছে, অনেক কোম্পানি বেরিয়েছে, কিন্তু মশা মারবার জন্য আপনি কিনে আনেন, ওদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে কোনোভাবেই হোক না কেন খুব ইফেক্টিভ কোনো প্রোগ্রাম কিছুদিন ধরে নেওয়া হয়নি। মানে ব্রিডিং থেকে শুরু করে তার নিধন পর্যন্ত আমরা এটা খুব সাকসেসফুলি এফিশিয়েন্টলি করতে পারছি, এটা আমার মনে হচ্ছে না। আমি একটু স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের কাছে আসি, যে শহীদ সাহেব আপনি একটু আমাদের বলবেন, আপনাদের একজন দর্শক বলেছেন যে সিটি কর্পোরেশনের যে অবস্থা, মশা মারবে কে? তো মশাটা প্রথমে আবার একটি মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি, আপনিও কি মশাটিকে আমাদের সম্মানিত আর দুজন অতিথিদের মতো এরকম একটি বড় সমস্যা হিসেবে দেখেন? না এটা ঠিক আছে, মানে সচিবদের মশা কম কামড়ায় এরকম কিছু আছে? না না, আমাদের মশা কম কামড়াবে কেন? মশা থাকলে মশা কামড়াবে, বাট ওনারা দুজন রাজনীতি করেন তো ওনাদেরকে বেশি কামড়ায় কিনা যায় না, সম্ভবত আমার চেয়ে বেশি কামড়িয়েছে, এই জন্য ওনারা এইভাবে বলেছেন। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় মশা একটু কম আছে, সম্ভবত সেটা আমি ধারণা করেছিলাম যে একটু মশা কম আছে এলাকায়, এই জন্য মশা কম আছে হয়তো, অথবা মশারা এটা হতে পারে। কিন্তু সম্ভবত মশার যেটা আপনি বলেছেন, আমি আপনার সাথে একমত যে মশা রাজত্বে আমরা, এটা মনে হয় প্রথম হেডলাইন নয়, 2011 বা 12 নয়, মশার রাজত্বে আমরা অনেকদিন ধরে বসবাস করছি। এই যে মান্না ভাই যেটা বললেন যে কয়েল ব্যবসা, তারপরে নানাবিধ মশা মারার যে ওষুধ চালু হয়েছে, এগুলোর তো ব্যবসা শুরু হয়েছে যেহেতু মশা আছে এবং মশা মারতে হবে। এখন তো এক ধরনের ব্যাট পাওয়া যায়, বাচ্চারা খুব আনন্দ সহকারে এটা নিয়ে খেলা করে। তো মান্না ভাই যেটা বলেছেন সেটা আমি মান্না ভাইকে একটু স্মরণ করে দিতে চাই। উনার ছোটবেলার আমার ছোটবেলার কাছাকাছি, উনি আমার চেয়ে একটু বয়সে বড়, বাট কাছাকাছি, মানে মনে রাখার মতো। আইয়ুব খানের শেষের দিকে এই মশক নিধন অভিযান হয়েছিল এবং মান্না ভাই নিশ্চয়ই মনে আছে তখন ডিডিটি ছিটানো হয়েছিল এবং পুরা ঘর বাড়ি কিন্তু সাদা হয়ে গেছিল যখন ডিডিটি ছিটানো হয়। এবং ডিডিটির যে অপকারিতা সেটা পরবর্তী সময়ে প্রকাশ পেয়েছে, এখন আমরা ডিডিটি ব্যবহার করতে পারি না। উনাদের এটা মনে থাকার কথা যে ঢাকাতে একসময় এরিয়াল স্প্রে করা হতো মশা মারার জন্য, সেটাও কিন্তু পরিবেশগত কারণে বন্ধ করা হয়েছে। এখন আমরা যেটা করতে চেষ্টা করি সেটা হলো লার্ভাসাইড, যেখানে লার্ভা জন্ম নেয় মশার, যে ব্রিডিং, যেমন কচুরিপানা সরাতে ঢাকার কচুরিপানা সরাতে 2 কোটি টাকা বরাদ্দ আছে, ঢাকার কচুরিপানা সরছে। মানে আপনার প্রতিবেদনটা আমি দেখলাম, সেই প্রতিবেদনে কচুরিপানা, মানে আপনার এই প্রতিবেদনের আগে যদি আপনি 6 মাস আগে যদি বিশেষ করে মান্না ভাই গুলশানে থাকে, গুলশানে বড় বড় 2টা লেক আছে, এই লেকগুলোর মালিক কিন্তু সিটি কর্পোরেশন না, বাট রাজুক, মানে সরকার। সুতরাং সরকারের যে কোনো সংস্থার মালিক হোক, ওগুলো একদম কচুরিপানায় ভর্তি ছিল। তো ঢাকার যে বর্তমান প্রশাসক আছেন, প্রশাসক 2 জন, তারা এবং তাদের টিম কিন্তু এই কচুরিপানাগুলো পরিষ্কার করেছে এবং সেখানে মশার ওষুধ ছিটানো হয়েছে। মাঝখানে মশার ওষুধ কেনা নিয়ে একটা সমস্যা হয়, একটা রিটেন্ডার করতে হয়েছে, সেই জন্য এখন আবার মশার ওষুধ চলে আসছে। এবং আপনার প্রতিবেদনেই আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা দক্ষিণ বলেছেন যে তারা একটা কম্বিং করবেন 2-4 দিনের মধ্যে। আমি আশা করি যে এই মাসের মধ্যেই মশার নিধনটা বেশ ভালো পর্যায়ে যাবে। এবং প্রথাগতভাবে শীতকাল হলো মশার জন্য বেশি ভালো জায়গা, কারণ বর্ষাকালে যখন পানি, এটা মানে মশা নিয়ে তো আসলে মশার ব্রিডিং, মশার সায়েন্টিফিক জিনিস নিয়ে আমরা আলোচনা করছি না, বাট যখন পানি স্থির হয়ে যায় এবং যেটা মান্না ভাই বলছেন নর্দমা, অপরিকল্পিত নগর, লেকগুলোকে ভরাট করে লেকগুলোকে পানি একদম পচিয়ে ফেলা হয়েছে। সো আমরা নগরবাসী এবং নগরের যারা মানুষ, আমরা নিজেরা মশার ব্রিডিং গ্রাউন্ড তৈরি করেছি এবং এটা নগরের দায়িত্ব, নগর কর্তৃপক্ষের দায়িত্ব মশা নিধন করা। আপনি যেটা বলেছেন ইউনিয়নেও মশা নিধন হওয়া উচিত, সারা দেশে মশা নিধন করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব না। আমরা একটু সারা দেশ ঘুরে আসি, দেখি সারা দেশে কি অবস্থা। কথা বলছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী ডক্টর এস.কে. বল্লভের সঙ্গে। জনাব এস.কে. বল্লভ, বাংলাদেশে মশাবাহিত রোগ আক্রমণের হার কি বাড়ছে? আমাদের মশা বাড়ছে কিনা? খুলনার কি অবস্থা? আসলে আগে একটা কথা প্রচলিত ছিল যে রাতে মশা দিনে মাছি, এই নিয়ে আছি। তো আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে খুলনা স্টুডিও, এখানে 9 তলার উপরে আমি উঠছিলাম লিফটে করে, সেখানে লিফটের মধ্যে অসংখ্য মশা। এই যে একটুখানি আগে মান্না ভাই বলছিলেন যে 22 তলার উপরে কিভাবে মশা যায়, আসলে 9 তলা 10 তলা বা 22 তলার উপরে মশা উড়ে যেতে পারে না, এটা লিফটের মাধ্যমে ওঠে। এখন কথা দাঁড়ালো যে এই যে মশার উপদ্রব, এই মশাবাহিত কিছু রোগ ব্যাধি আছে যেটার প্রকোপ কখনো কখনো বৃদ্ধি পায়, কখনো কখনো কমে যায়। যেমন ধরুন আপনারা আলোচনায় আনছিলেন
যে ম্যালেরিয়া নামক যে রোগটি সেটি ফিমেল অ্যানোফিলিস জাতীয় মশা দ্বারা হয়। আর একটা ছিল যেটা ডেঙ্গু জ্বর,